সালটা ১৯১৮। ইউএস টেক্সাস প্রথম বিশ্বযুদ্ধের সময়কালীন পার্ল নামের এই মেয়েটা তার পঙ্গু বাবা ও মায়ের সাথে একটি গ্রামের বাড়িতে থাকে। পার্লের স্বপ্ন একজন বিখ্যাত অভিনেত্রী ও নৃত্যশিল্পী হওয়া, কিন্তু তার এই স্বপ্নে যদি কোনো বাধা বিপত্তি আসে তাহলে তার থেকে ভয়ানক আর কেউ হতে পারে না। যে মেয়ে নিজের স্বপ্নের জন্য নিজেরই বাবা মাকে মেরে ডাইনিং টেবিলে বসে খাওয়ায়, সে কতটা নৃশংস হতে পারে সেটা বোঝার আর বাকি নেই। মেয়েটির এক একটা মর্মান্তিক মার্ডার ও তার সাইকোপ্যাথ বিহেভিয়ার দেখতে বসলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তো কথা বলছি ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত একটা মাস্ট ওয়াচ মাস্টারপিস সাইকো থ্রিলার পার্ল। পার্ল তার মায়ের পুরনো একটা ড্রেস বের করে সেটাকে পরে রুমে বসে নাচতে থাকে আর নিজেকে অনেক বিখ্যাত একজন সেলিব্রিটি কল্পনা করতে থাকে। কিন্তু তার মা রুথ সবসময় মেয়েকে চোখে চোখে রাখে। তার কাছে মেয়ের এই ধরনের আচরণ মোটেও পছন্দ না। তার ড্রেস বের করে এরকম নাচানাচি করার কারণে তাকে বকাবকি করে এখনই ফার্মের গরুগুলোকে খাইয়ে আসতে বলে। পার্ল সবসময় একটু অন্যমনস্ক থাকে। এই যেমন গরুগুলোকে খাওয়ানোর সময় খামারের ভেতরে শাবেলটা হাতে নিয়ে নাচতে থাকে। পার্লের কাল্পনিক দুনিয়াতে সে সবসময় একজন বড় সেলিব্রিটি, কিন্তু ওই সময় খামারের ভেতরে একটা হাঁস ঢুকে পড়ে। তার নাচে ব্যাঘাত ঘটায়। পার্ল তার হাতে থাকা শাবেলটা দিয়ে হাঁসটাকে নৃশংসভাবে হত্যা করে। এরপর বাড়ির পাশের পুকুরটার ধারে গিয়ে হাঁসটাকে থেডাকে খাইয়ে দেয়। থেডা হচ্ছে এই কুমিরটার নাম, যেটা পার্ল রেখেছে। যেটা শুরুতেই বলেছিলাম, পার্ল কখনোই সহ্য করতে পারে না যদি তার অভিনয় ও নাচের সময় কেউ বাধা দেয়। মা রুথ মেয়ের এই আচরণ মোটেও সহ্য করতে পারে না। দিন যত যায় পার্লের আচরণ বদলাতে থাকে। পার্লকে আমরা দেখতে পাই একটা চিঠি পড়তে, যেটা পাঠিয়েছে হাওয়ার্ড। হাওয়ার্ড হচ্ছে পার্লের হাজব্যান্ড, যে এখন বর্তমানে জার্মান সৈনিকের হয়ে যুদ্ধে লড়াই করতে গেছে। কিন্তু চিঠিটা পড়ে পার্লের তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। না আছে কোনো দুশ্চিন্তা, না আছে কোনো দুঃখ। কিন্তু আসলে কী কারণে সেটা আমরা জানতে পারবো ভিডিওর শেষের দিকে। পার্ল একদিন শহরে যায় তার বাবার জন্য ঔষধ কিনতে। সেখানে ঔষধ কেনার পর সোজা বাড়ি না গিয়ে ঢুকে পড়ে একটা সিনেমা হলের ভেতর। সিনেমা দেখা শেষ হলে সেখান থেকে বেরিয়ে আসলে তার দেখা হয় এই ভদ্রলোকটির সাথে। এই লোকটা হচ্ছে এই সিনেমা হলের প্রজেক্টরিস্ট, অর্থাৎ হলে যতগুলো সিনেমা প্রজেক্টরে চলে সেই প্রজেক্টরটা কন্ট্রোল করে এই লোকটি। পার্লের সাথে দেখা হলে প্রথমে এই লোকটা ওকে সিগারেট অফার করে এবং কথায় কথায় দুজনের বেশ খাতির জমে যায়। লোকটা পার্লকে এক কথায় পটিয়ে ফেলে। সে বলে, আমার চোখে তুমি একজন বড় অভিনেত্রী, আমার বিশ্বাস তোমাকে খুব শীঘ্রই বড় পর্দায় দেখতে পাবো। এই বলে পার্লকে সিনেমার রিল থেকে একটা ছোট অংশ কেটে তাকে দেয় এবং বলে, আমি এখানেই থাকি, যে কোনো সময় চলে আসতে পারো। সাইকেলে করে বাড়ি ফেরার সময় ওই লোকটার দেওয়া সিনেমার ছোট রিলটা বাতাসে উড়ে পাশের বুটটা ক্ষেতের ভেতরে চলে যায়। পার্ল পাগলের মতো ক্ষেতের ভেতর থেকে রিলটাকে খুঁজেই যাচ্ছে, কিন্তু এতটুকু জিনিস এই বুটটা ক্ষেতের ভেতর থেকে খুঁজে বের করাটা চারটিখানি কথা না। রিলটাকে খুঁজে না পেলে হঠাৎ ক্ষেতের মধ্যে থাকা ওই কাকতাড়ুয়াটার উপরে নজর যায় পার্লের। হঠাৎ পার্ল রিলটাকে খোঁজা বাদ দিয়ে উপরে টানানো কাকতাড়ুয়াটার উপরে উঠে সেটাকে নিচে ফেলে দেয়। আর এরপর কাকতাড়ুয়াটাকে নিয়ে একটা মানুষের মতো করে সেটাকে নিয়ে ডান্স করতে শুরু করে। কাঠ ভাঙা রোদ্রের ভেতরে পার্ল এভাবেই পুতুলটাকে নিয়ে নাচতে থাকে। কিন্তু এরপর ও যেটা করে সেটা বলার মতো না। পুতুলটাকে জড়িয়ে ধরে সেটাকে মানুষ মনে করে চুম্বন করতে থাকে। কিন্তু এর পরবর্তী দৃশ্যে যেটা দেখানো হয় সেটা আমাদের ইউটিউব চ্যানেলে পারিবারিক হওয়ার কারণে সিনটাকে স্কিপ করতে হবে, কারণ এরপর পার্ল পুতুলটার সঙ্গে যৌনতার অঙ্গভঙ্গিতে লিপ্ত হয়। এরপর সে বাড়ি ফিরে আসে, কিন্তু ঔষধ আনতে এত দেরি হওয়ায় পার্লের মা রুথ তাকে শাস্তিস্বরূপ রাতে সামান্য একটু খাবারই খেতে দেয়। পার্লের পাগলামো আচরণ যেন কমছেই না। রাতে বাবাকে গোসল করানোর সময় তাকে জোরে চিমটি কাটে বা গলা চেপে ধরে বোঝার চেষ্টা করে যে তার বাবা পঙ্গু নাকি পঙ্গু হওয়ার নাটক করছে। পরদিন সকালে পার্লদের বাড়িতে দুজন অতিথি আসে। মার্গারেট, উনি হচ্ছেন পার্লের মাদার ইন ল, অর্থাৎ হাওয়ার্ডের মা। আর এই মেয়েটা হচ্ছে মির্সি, হাওয়ার্ডের বোন। তারা এসেছে মূলত দেখা করতে এবং বাড়ি থেকে কিছু রান্না করে খাবার নিয়ে এসেছে ওদের জন্য। কথায় কথায় মির্সি পার্লকে গোপনে জানায় শনিবার ওদের চার্চে একটা ডান্স অডিশন আছে। অডিশনে যারা ভালো করবে তাদেরকেই সিলেক্ট করা হবে, এবং শুধু এটাই নয়, এই ডান্সের জন্য 7টা ভিন্ন দেশে ঘোরারও সুযোগ আছে। আমি সেখানে অংশ নিচ্ছি। কথাটা শুনে পার্ল ভাবে এটাই তো দারুণ সুযোগ এই বাড়ি থেকে আজীবনের জন্য বেরোনোর। ওখানে একবার সিলেক্ট হয়ে গেলে না এই পঙ্গু বাবা সেবা করতে হবে, না মায়ের শাসনে থাকতে হবে। তো সে ঠিক করলো এই প্রতিযোগিতায় অংশ নেবে। মির্সি তাকে সময় এবং তারিখ বলে সেখান থেকে চলে যায়। রাতের বেলা মায়ের রুমে ঢুকে তার আলমারি থেকে পুরনো একটা ড্রেস বের করে সেটাকে পরে সেজে গুছে যখন রাতে সবাই ঘুমিয়ে পড়ে, তখন সে বাড়ির ছাদ ডিঙিয়ে ছাদের
পাইপ ধরে নিচে নেমে সাইকেলে চালিয়ে চলে যায় সরাসরি শহরের ওই সিনেমা হলটায়, যেখানে রয়েছে ওই লোকটি যে পালকে বলেছিল যে সবসময় সেই হলের ভেতরেই থাকে। এত রাতে পালকে দেখে লোকটা একটু অবাকই হয়েছে। পরে পালকে নিজের রুমের ভেতরে নিয়ে তার হাতে ওয়াইন ধরিয়ে দেয়। লোকটা পালকে বলে, তো বলুন আপনার কি সেবা করতে পারি আমি। পাল লোকটাকে শনিবারে হতে যাওয়ার ডান্স অডিশনের ব্যাপারে জানে। সে বলে তার এই অডিশনে অংশ নিতে অনেক ইচ্ছে করছে, কিন্তু তার মা কখনোই তাকে যেতে দেবে না। লোকটা বলে, তুমি আমার সাথে নিউ ইয়র্ক চলে আসো, ওখানে তোমার ডান্সের অনেক কদর আছে। পাল বলে, আমার জীবন এতটাও সহজ না। ইস, কতটা ভালো হতো যদি আমার বাবা মা মরে যেত, তাহলে আমি যা চাইতাম তাই করতে পারতাম। লোকটার কাছে কথাটা একটু অদ্ভুত লাগলে সে বলে, কি বললে? কিন্তু তাৎক্ষণিক পাল কথা ঘুরিয়ে অন্য প্রসঙ্গে চলে যায়। পাল রাতে চুপি চুপি ঘরে ফিরে আসে। আস্তে করে জানালা লাগিয়ে রুমে শুতেই যাবে করে ওই সময় পাল তার মায়ের কান্নার আওয়াজ পায়। লুকিয়ে গিয়ে দেখে তার মা শুয়ে শুয়ে কাঁদছে, কিন্তু সে কিছু না জিজ্ঞেস করেই নিজের রুমে এসে শুয়ে পড়ে। পরদিন সকালে পাল তার বাবাকে বাইরে ঘুরোতে নিয়ে যায়, কিন্তু পাল তার বাবাকে বাড়ির পাশের ওই পুকুরটার কাছে নিয়ে আসে, যেখানে রয়েছে থেডা নামের ওই কুমিরটা। পাল তার বাবাকে একেবারে ঝিলের দ্বার প্রান্তে এনে রাখে। পাল থেডা বলে কুমিরটাকে ডাক দেয়। কুমিরটাও আস্তে আস্তে এগোতে থাকে। পাল তার বাবাকে ফিসফিস করে বলে, আমি এখান থেকে খুব শীঘ্রই চলে যাচ্ছি। হাওয়ার্ডও আমাকে এখানে একা রেখে চলে গেল, তাই আমি চলে গেলে তোমাদের কি হবে এই ভাবলে আমার মন খারাপ হবে যে তোমাদের আমি এভাবে একা রেখে চলে আসলাম। কিন্তু তোমরা দুজন যদি মরে যাও তাহলে আমার কোনো চিন্তা থাকবে না। তোমরাও তো আমাকে ছাড়া থাকতে পারবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা, কিন্তু তুমি যেভাবে বেঁচে আছো সেভাবে বেঁচে থেকেও বা কি করবে? এই বলে সে আস্তে আস্তে করে বাবার চেয়ারটা ঝিলে ফেলে দেবেই করে ওই সময় তার মা রুথ সেখানে চলে আসে। সে বলে, পার্ল, তুমি বাবাকে নিয়ে এখানে কি করছো? ওনাকে নিয়ে এক্ষুনি ঘরে আসো। রাতে মুষলধারে বৃষ্টি পড়ছিল। ডিনার টেবিলে খাওয়ার সময় রুথ বলে, আমি অন্ধ নই পার্ল, আমি জানি তুমি লুকিয়ে লুকিয়ে এতদিন কি করছো। তুমি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে গিয়েছিলে, সেদিন রাতেও তুমি গিয়েছিলে, তাই শাস্তিস্বরূপ আজ রাতেও তোমাকে বাঙ্ক হাউসে শুতে হবে। রেগে গিয়ে পার্ল বলে, কাল শহরে একটা ডান্স অডিশন আছে, আমি সেটাতে অংশ নিতে চাই, তুমি আমাকে আটকাতে পারবে না। কিন্তু রুথ বলে, না, তুমি যাবে না। পার্ল রেগে গিয়ে বলে ওঠে, প্লিজ এবার আমাকে আটকিও না, আমি সারাদিন এই পঙ্গু বাবার সেবা করতে পারবো না, আমিও কিছু একটা হতে চাই। তুমি যা বলবে আমি তাই করব। ওখানে গিয়ে আমি একবার চেষ্টা করব, যদি সেখানে আমি সিলেক্ট না হই আমি ঘরে ফিরে আসব, আর কোনো দিন কিছু চাইবো না, কিন্তু জাস্ট একবারের জন্য হলেও চেষ্টা করে দেখি যেন আমার দ্বারাও কিছু সম্ভব। আর তুমি আমাকে আটকাতে পারবে না, যদি তুমি আটকাও তাহলে এর পরিণতি ভয়ঙ্কর হবে। রুথ রেগে গিয়ে বলে ওঠে, তো তাহলে তুমি বিখ্যাত হতে চাও? অসুস্থ বাবাও আমাকে এভাবে ফেলে রেখে তুমি বাইরে চলে যেতে চাও? তুমি জানো না আমরা তোমার জন্য কত কষ্ট করেছি। তখনই রুথ পাশে থাকা চাকুটা হাতে নিয়ে বাবার গলার সামনে এনে বলে, এই নাও, তুমি অডিশনে যেতে চাও? চাও, তবে তার আগে তোমার বাবাকে হত্যা করে এখানে যেতে হবে। তুমি তো এটাই চাও যে আমরা দুজন মারা যাই। তুমি তোমার জীবন স্বাধীনভাবে কাটাতে পারবে, কিন্তু আমার কথা কান খুলে শুনে রাখো পার্ল, অডিশনে যেতে চাচ্ছ যাও, কিন্তু যদি তুমি ব্যর্থ হও তাহলে এই বাড়িতে তোমার আর কোনো জায়গা হবে না। পার্ল তখন বলে, আমি শুধু বলেছি তোমার মতো আমি জীবন কাটাতে চাই না, তোমার মতো আমি সারা জীবন এই পঙ্গু লোকটাকে সেবা করে আসতে চাই না। এটা বলার পর রুথ রেগে গিয়ে পার্লকে ঠাটিয়ে এক চড় মারে, কিন্তু এরপর মেজাজ হারিয়ে পার্লও ঘুরিয়ে ওর মাকে এক থাপ্পড় মারে। এরপরে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির মাঝে বাড়িতে থাকা ফায়ার প্লেসে আগুন রুথের স্কার্টে লেগে যায়। আগুনটা তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। এটা দেখে পার্ল তাৎক্ষণিক গ্যাসে বসানো ফুটন্ত পানি ওর মায়ের গায়ে ঢেলে দেয়। আগুন তো নিভে যায়, কিন্তু ওর মায়ের পুরো শরীর জ্বলে ছারখার হয়ে যায়। কিন্তু ওর মা রুথ তখনও জীবিত ছিল। মাকে বাঁচানোর পরিবর্তে পার্ল তার মাকে টেনে টেনে নিয়ে যায় সেই বাঙ্ক হাউসে যেখানে তার রাত কাটানোর কথা ছিল। মাকে এই অবস্থায় ফেলে রেখে সে ছুটে চলে যায় সেই প্রজেক্টনিস্টের কাছে। তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে পরবর্তীতে দুজনের শারীরিক সম্পর্কে জড়ায়, এবং এটাতেই বোঝা যায় পার্ল কতটা অমানবিক হলে এরকমটা করতে পারে, এবং তার মানসিক অবস্থা কতটা ভয়ানক হলে সে এরকম নিজের মাকে আগুনে জ্বালিয়ে ফেলে রেখে চলে আসে অন্য কারো কাছে। আজ তার অডিশন আছে, তাই পার্লকে তাড়াতাড়ি বাড়ি গিয়ে রেডি হয়ে আসতে হবে। তাই সকালে প্রজেক্টনিস্ট নিজের গাড়িতে করে পার্লকে বাড়িতে নিয়ে আসে। পার্ল তাকে বাইরে কিছুক্ষণ অপেক্ষা করে ভিতরে ঢুকে তাড়াহুড়া করে ওর বাবাকে উপরের রুমে নিয়ে রাখে। আর দেখা যায় মার্গারেটের দেওয়া সেই মাংসটায়
পোকা ধরে গেছে। প্রজেক্টনিস্ট বাড়ির ভেতরে ঢোকার পর তার মনে কেমন যেন একটা আনচান করছিল। তার কাছে সবকিছু কেমন যেন অদ্ভুত লাগছিল। বেডরুমে নিয়ে পাল এক কথায় জোর করে তাকে রোম্যান্স করে আটকে রাখার চেষ্টা করছিল, কিন্তু ব্যাক হাউস থেকে বারবার শব্দ আসলে লোকটা সেটা দেখতে যায়। সে পালকে বলে, তোমার বাবা হয়তো শব্দ করছে। পাল বলে, না না, বাবা তো এখন ঘুমিয়ে পড়েছে। প্রজেক্টনিস্ট ডাইনিং টেবিলে এসে দেখে টেবিলের উপরে থাকা খাবার দাবার লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। লোকটার এবার পালের প্রতি একটু সন্দেহই হয়। পাল তার মন ভুলানোর জন্য নিয়ে আসে খামারের ভেতরে। পালের চালচলন তার কাছে এখন পুরোটাই অদ্ভুত লাগতে শুরু করে। তাই তালবাহানায় সে চলে যেতে চাইলে পাল বলে ওঠে, হঠাৎ কি হলো যে তুমি আমার প্রতি উৎসাহ হারালে? লোকটা বলে, না, আমার সময় হয়েছে তাই আমি যাচ্ছি। কিন্তু পাল রেগে গিয়ে চেঁচিয়ে উঠে বলে, তুমি বাড়িতে কি দেখেছো সত্যি করে বলো। তুমি তো আমাকে ওয়াদা দিয়েছিলে আমাকে ইউরোপে নিয়ে যাবে। বলো তুমি আবার কবে আমার সাথে দেখা করবে? লোকটা বলে ওঠে, তুমি এবার আমাকে ভয় দেখাচ্ছ পাল। আমি তোমাকে প্রমিস করছি আমি আবার তোমার সাথে দেখা করতে আসবো। এই বলে সে গাড়িতে উঠে যাবেই করে তখন পার্ল হঠাৎ তার সামনে এসে শাবেল দিয়ে তার বুকের ভেতরে এভাবে ঢুকিয়ে দেয়। তারপর লোকটাকে মাটিতে ফেলে পাল তার মুখের ভিতরে শাবেলটা গেঁথে দিয়ে চিৎকার করে বলে ওঠে, কেউ আমাকে আটকাতে পারবে না, না তুমি, না আমার মা এবং না হাওয়ার্ড। বাড়ি এসে পাল ব্যাক হাউসের দরজাটা খুলে দেখে ওর মা এখনও জীবিত আছে। রুথ তার কাছে শেষবারের মতো সাহায্য চায়, কিন্তু পাল বলে, আমি চাই তুমি বোঝো কষ্টটা, যখন তুমি আমাকে এভাবে দিনের পর দিন আটকে রাখতে। আজ তোমাকে এভাবে দেখে আমার খুব ভালো লাগছে মা। এই বলে ওর মাকে ব্যাক হাউসের উপরতলা থেকে লাথি মেরে নিচে ফেলে একেবারে শেষ করে দেয়। আর এরপরে রক্তাক্ত অবস্থায় তার বাবাকে গোসল করাতে নিয়ে যায়। পার্লের বাবা পঙ্গু হলেও এতদিন যা যা হচ্ছে সে সবই টের পাচ্ছে, এবং সে নিজের চোখেই দেখলো কিভাবে পার্ল নিজেরই মাকে শেষ করে দিল। সে হাত পা না নাড়াতে পারলেও পার্লের এই ভয়ানক রূপ দেখে তার সমস্ত শরীর ভয়ে কাতরাতে থাকে। গোসল করিয়ে বাবাকে ভালো ড্রেস পরিয়ে রেডি করে বসিয়ে সে নিজেও একটা সুন্দর রেড ড্রেস পরে নেয়, কারণ আজ তার অডিশন আছে। সেজে গুজে তার বাবার সামনে আসে এবং দেখা যায় পার্লের বাবার চোখ থেকে তখন অস্ত্র বয়ে পড়ছিল, কিভাবে তার চোখের সামনে গোটা পরিবারটা শেষ হয়ে যাচ্ছে। পার্ল এরপর তার বাবার সামনে এসে বলে, সব কিছুর জন্য তোমায় ধন্যবাদ বাবা, একদিন তুমিও আমাকে নিয়ে অনেক গর্ব করবে। এই বলে সে তার বাবার গালে চুমো দিয়ে চাদর দিয়ে তার বাবাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। পাল বাইরে বেরিয়ে লোকটার লাশ গাড়িতে বসিয়ে ওই পুকুরটার ধারে এনে গাড়িটা ঠেলে ফেলে দেয় ঝিলের মধ্যে। অবাক ব্যাপার হচ্ছে, 3টে খুন করার পরেও পাল মনের আনন্দে নিজেকে সাবলীন রেখে চলে যায় ডান্স অডিশন দিতে। তো অবশেষে সিরিয়ালে তার নাম্বার আসলে নাচ শুরু করে, কিন্তু বিচারকরা তার নাচ দেখে তাকে রিজেক্ট করে দেয়। বিচারকরা অনেকভাবেই পালকে বুঝিয়েছে যে তোমার পারফরমেন্স ভালো ছিল, কিন্তু আমরা এর থেকেও ভালো কাউকে খুঁজছি। এত বোঝানোর পরও পাল তাদের কাছ থেকে আরও একটি সুযোগ আবদার করে যাচ্ছিল। পালের কান্নাকাটি যেন থামছেই না। তখন তার কল্পনা বা হ্যালুসিনেশনে বিচারকদের জায়গায় সে দেখতে পাচ্ছিল তার মৃত্যু মা বাবা ও প্রজেক্টনিস্ট ও হাওয়ার্ডকে বসে থাকতে। রিজেক্ট হওয়ার পর পালকে এভাবে বাইরে বসে কাঁদতে দেখে মির্সি তাকে বাড়িতে নিয়ে আসে। মির্সি ভিতরে ঢোকার আগে দেখে তাদের দেওয়া সেই মাংসটা সেভাবেই বাইরে পড়ে আছে। মির্সি পালকে সান্ত্বনা দিয়ে বলে, আরে ছাড়ো তো, সামান্য একটা ডান্স অডিশনের জন্য এত মন খারাপ করার কি আছে? ওনারা কি বোঝে ক্লাসিক ডান্সের? আবার একটা সুযোগ আসবে, সেখানে ঠিকই চান্স পেয়ে যাবে। পাল শান্ত গলায় বলে, তুমি ওটা বুঝবে না। মির্সি বলে, কি বুঝবো না, বোঝাও আমাকে। পাল বলে, জানো হাওয়ার্ডকে আমার অনেক কথা বলার আছে, কিন্তু আমি কখনোই এগুলোকে বলতে পারিনি। মির্সি বলে, আচ্ছা ঠিক আছে, ধরো আমি হাওয়ার্ড, আমাকে সব কিছু খুলে বলো। পাল বলে, তুমি সত্যি বলছো? মির্সি বলে, হ্যাঁ। আসলে মির্সির বিন্দুমাত্র ধারণা ছিল না যে পাল এখন তার সাথে কি শেয়ার করতে যাচ্ছে। পাল এক দীর্ঘ শ্বাস নিয়ে বলা শুরু করে, এবং কি পাল এই কথাগুলো যখন মির্সিকে বলছিল তখন সে এমনভাবে বলছিল যেন সে সরাসরি হাওয়ার্ডকেই বলছিল। সে বলে, হাওয়ার্ড, তোমাকে আমি অনেক ঘৃণা করি, কারণ তুমি আমাকে এখানে একা রেখে চলে গেছো। মাঝে মাঝে আমি খুব করে চাই যেন তুমি আর কোনোদিন ফিরে না আসো, তুমি যেন মরে যাও। আর তোমার অবর্তমানে আমি অন্য পুরুষের সাথেও যৌন সম্পর্কে লিপ্ত হয়েছি। তোমার শুনতে এটা নিশ্চয়ই ভালো লাগবে না। মাঝে মাঝে মনে হতো আমি অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু ভুল যখন করেই ফেলেছি তখন আর শোধরানোর কি দরকার? আমি অনেক চেষ্টা করেছি তোমার মন জেতার, তোমাকে সবসময় খুশি রাখার,
তোমার কথা মতো চলার, কিন্তু এক সময় আমার মনে হতে লাগলো তোমার মন জয় করাটা শুধুমাত্র সময়ের অপচয়। আমি তোমাকে ভালোবাসার চেষ্টা করেছি, কারণ আমি মনে করতাম হয়তো তুমি একমাত্র ব্যক্তি যে আমাকে এই ফার্ম থেকে আজীবনের জন্য মুক্তি দেবে। কিন্তু না, তুমি কি করলে? তুমি একাই চলে গেলে। তখন আমি বুঝতে পারলাম তুমিও সেই মানুষটা নয়। মির্সি পালের কথাগুলো যত শুনছিল ততই তার হাত পা কাঁপছিল। সে কোনো রকম এখান থেকে বেরোতে পারলে যেন তার জান বাঁচে, কিন্তু তাও সে স্বাভাবিক থাকারই চেষ্টা করছিল। পাল আরও বলে, মাঝে মাঝে মাঝরাতে আমার ঘুম ভেঙে যেত, ভয় লাফিয়ে উঠতাম, যেন মনে হচ্ছে আমি কি আজীবনে এই ফার্মে কাটাবো? আমার জীবন কি এই ফার্মেই থাকবে? আমার জীবনে কি নতুন কোনো আলো আসবে না? এই কথাগুলো চিন্তা করলে আমার ভয়ে শরীর কাঁপত। হাওয়ার্ড, আমার এরপর খুন করতে বেশ ভালো লাগছে। প্রথমে তো পশু পাখি খুন করতাম, ওদের মারার পর মনে হতো ওরা তো নিষ্পাপ, ওদের মেরে কি হয়। কিন্তু তারপর ভাবলাম না, যারা আমাকে আঘাত করে তাদেরকে আমি মারি। প্রথমে তো মা, তারপরে ওই সিনেমা হলের লোকটা, এদেরকে আমি কখনোই মারতে চাইনি, কিন্তু ওরা আমাকে অনেক ছোট নজরে দেখত। বেচারা বাবাটাকে আমি না মারলেও পারতাম, তার এটা প্রাপ্য ছিল না। এই কথাগুলো শুনে মির্সি বুঝতে পেরেছে সেও হয়তো এই বাড়ির মধ্যেই ফেসে গেছে। সে এটা বুঝেছে যে পাল তার নিজের মধ্যে নেই। তার মানসিক অবস্থা এখন এতটাই খারাপ যে সে এখন যা ইচ্ছা তাই করে বসতে পারে। মির্সি এটা বুঝতে পেরেছে যে হয়তো এখন পাল তাকেই মারবে, কারণ সে এখন সব কিছু জেনে গেছে। কথা শেষ হওয়ার পর মির্সি বলে, আমার এখন দেরি হয়ে গেছে, মা বাড়িতে অপেক্ষা করছে। এই অজুহাত দিয়ে বাড়ি থেকে বের হতেই যাবে করে তখন পাল বলে ওঠে, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? মির্সি বলে, না, আমি ভয় পাবো কেন? পাল বলে, আচ্ছা, ওই বিচারকরা তোমাকে সিলেক্ট করেছে না? অভিনন্দন, আমি তোমার জন্য সত্যি অনেক খুশি হয়েছি। এই বলে শেষে বলে, আচ্ছা মির্সি, তুমি আমার এই কথাগুলো কাউকে বলবে না তো? মির্সি বলে, না, আমি কাউকে বলবো না। এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। মির্সি ভয় ভয় যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল তখন দেখা যায় পাল একটা কুড়ুল নিয়ে মির্সির পিছনে ধাওয়া করছে। মির্সি ভয় পালাতে থাকে আর বলতে থাকে, আমি কথা কাউকে বলবো না। কিন্তু পাল তার কোনো কথা না শুনে তাকে ধাওয়া করেই যাচ্ছিল। এক পর্যায়ে মির্সি উষ্টা খেলে পাল এই সুযোগে তার পিঠে দাও দিয়ে কোপ মারলে সে মাটিতে পড়ে যায়। মির্সি পালের কাছে জীবনের ভিক্ষা চায়। সে বলে, তুমি যা চাইবে আমি তাই করব। কিন্তু পাল বলে, আমি কি চাই সেটার আর কোনো গুরুত্ব নেই, এখন আমার হাতে যা আছে সেটার ব্যবহারটাই আমাকে সঠিকভাবে করতে হবে। এই বলে সে মির্সিকে নৃশংসভাবে হত্যা করে। এরপর তার শরীর টুকরো টুকরো করে কুমিরকে খাইয়ে দিয়ে আসে। আর মুভির শেষ দৃশ্যে দেখা যায় পাল তার মৃত্যু মাকে ব্যাক হাউস থেকে উঠিয়ে চুল আশ্রে তাকে সাজিয়ে গুছিয়ে ডাইনিং টেবিলে নিয়ে এসে বসায়, এবং সেখানে তার মৃত্যু বাবাও ছিল। আর টেবিলের উপরে ছিল সেই পোকা ধরা পচে যাওয়া মাংসটা। আর ঠিক একইভাবে খাওয়ার আগে উপরওয়ালার কাছে কৃতজ্ঞ জানিয়ে পাল বলে, আপনাকে ধন্যবাদ আমাদের মুখের সামনে খাবারগুলো রাখার জন্য। আর তারপরে কেটে যায় অনেকটা দিন, লাশগুলো পচে যেতে শুরু করে। দেখা যায় যুদ্ধবিরতিতে হাওয়ার্ড একদিন ফিরে আসে। হাওয়ার্ড পাল পাল বলে ডেকে ভিতরে আসতে দেখে ডাইনিং টেবিলে বসে রয়েছে পার্লের মা বাবার লাশ। এই ভয়ানক দৃশ্য দেখে হাওয়ার্ড ভয় স্তব্ধ হয়ে যায়। এতদিন পর ফিরে এসে এই দৃশ্য সে দেখতে পাবে কখনো কল্পনাই করতে পারেনি। তখনই পার্ল তার সামনে এসে বলে, হাওয়ার্ড, তুমি ফিরে এসেছো, আমি সত্যি অনেক খুশি। এই বলে এক অদ্ভুত হাসি দেয়। আর এখানেই শেষ হয় এই মুভি। আর এই সিনেমা জুড়ে যে বারবার ওই পচা মাংসটাকে দেখানো হয়েছিল সেটার কারণ হচ্ছে মাংসটাও একসময় ফ্রেশ ছিল, ঠিক যেমন পার্লের জীবনে একসময় ফ্রেশ ছিল। কিন্তু আস্তে আস্তে যখন দিন যায় পাল মানসিক রোগী হয়ে যায়, নিজের জীবন শেষ করতে থাকে। ঠিক তেমনই মাংসটাও আস্তে আস্তে পচে গলে নষ্ট হতে থাকে। তো এই ছিল আজকের মুভি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করতে ভুলবে না ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তীতে।